নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, আজকে সকালবেলা সবচেয়ে মর্মান্তিক খবর এসে পৌঁছেছে, সেটা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার, শরদ পাওয়ারের ভাইপো, তিনি একটি প্লেন দুর্ঘটনায় মারা গিয়েছেন এবং অবশ্যই আকস্মিক ভাবেই তার মৃত্যু এই ধরনের ঘটেছে। এবং আজকে তিনি যাচ্ছিলেন তার কাজে, সকালবেলা প্রাইভেট বিমানে তিনি বেরিয়েছিলেন এবং সেই বিমান একদম ল্যান্ড করার আগেই হঠাৎ ক্র্যাশ করে যায় এবং সেই ক্র্যাশ হয়েছে বারামতিতে। এবং বারামতিতে তিনি যাচ্ছিলেন, আজকে তার নির্বাচনী সভা ছিল 4 জায়গায়। তো তার আগেই তার প্রাইভেট বিমানে 6 জন ছিলেন মোট, এবং অজিত পাওয়ার সহ 6 জনেরই মৃত্যু ঘটে। এবং অবশ্যই মহারাষ্ট্রবাসীর জন্য এবং সারা দেশের জন্য অবশ্যই এটা একটা মর্মান্তিক খবর। অজিত পাওয়ার বহুদিনের তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং শরদ পাওয়ারের পার্টির থেকেই তার উত্থান। তো সেই সুবাদে তিনি পরবর্তীতে এনসিপির একদম শীর্ষে পদেও পৌঁছান, কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পাই 2024-এর আগে মূলত এনসিপি ছেড়ে তিনি এনডিএ তে যোগদান করেন, এবং যার ফলে এনডিএ তে পরবর্তীতে যখন সরকার তৈরি হয় 2024 সালের ডিসেম্বর মাসে, সেই সময় তাকে পরবর্তীতে উপমুখ্যমন্ত্রী, 2 জন উপমুখ্যমন্ত্রী, একজন একনাথ শিন্ডে আর একজন শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার, তাকে দেওয়া হয়। তো সেই অজিত পাওয়ার রিসেন্টলি যে ঘটনাটা ঘটেছিল, আমরা দেখতে পেয়েছিলাম যে পৌরসভার ভোট হলো মহারাষ্ট্রে। সেই পৌরসভার ভোটে বেশিরভাগ জায়গাতেই অজিত পাওয়ার হঠাৎ করে এনডিএ ছেড়ে তিনি ইন্ডিয়া অ্যালায়েন্সের যে অজিত পাওয়ার তার কাকা শরদ পাওয়ার তার সঙ্গে যুক্ত হতে চেয়েছিলেন, এবং সেই যুক্ত হয়ে তারা একত্রিত ভাবে ভোটটা লড়াই করেছিলেন এই মিউনিসিপ্যাল কর্পোরেশনের ইলেকশন। যদিও খুব ভালো ফলাফল করতে পারেননি তিনি, আমরা আপনাদেরকে জানিয়েও ছিলাম। তবে এই নিয়ে বিতর্ক তৈরি হয়েছে সারা দেশ থেকে। যেমন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি শোক বার্তা জ্ঞাপন করেছেন তার সঙ্গে ছবি শেয়ার করে, ঠিক তেমন ভাবে এই বিরোধী দলনেতা রাহুল গান্ধী তিনি কি বলেছেন শোক বার্তা জ্ঞাপন করে অবশ্যই আপনাদের বলবো। এবং অবশ্যই মহারাষ্ট্রে শোকের ছায়া নেমে এসেছে, কারণ পাওয়ার গোষ্ঠীর একটা অবশ্যই বিশালতা রয়েছে, সেখানে প্রভাব রয়েছে। তিনি যে পার্টিতেই থাকুন না কেন, যে গঠবন্ধনেই থাকুন না কেন, তো সেইটা নিয়ে যেমন একটা বিষয় তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তারও বহুদিনের সতীর্থ অজিত পাওয়ার ছিলেন। তো সেই ক্ষেত্রে তিনিও শোক জ্ঞাপন করেছেন, এবং শোক জ্ঞাপন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট তুলেছেন। তিনি এই সামগ্রিক যে দুর্ঘটনা তার তদন্ত চেয়েছেন সুপ্রিম কোর্টের আওতায়। কেন চেয়েছেন, এবং তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতারা তাদের বিভিন্ন ধরনের বক্তব্য উঠে এসেছে, সমস্তটা বলবো। এখানে কোথাও একটা রহস্যের একটা গন্ধ তারা পাচ্ছেন, এবং সেই নিয়ে তাদের পোস্ট অবশ্যই বিতর্কিত পোস্ট এই মুহূর্তে বেশ খানিকটা বিতর্ক তৈরিও করেছে। এবং কোন কোন ক্লু গুলোকে তারা একত্রিত করেছেন, কাদের কাদের মৃত্যুর সঙ্গে অজিত পাওয়ারের মৃত্যুটাকে সমগোত্রীয় তারা বলেছেন, সেটা অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিও দেখুন শেষ অব্দি স্কিপ না করে। অজিত পাওয়ার আপনারা জানেন যে মহারাষ্ট্রের এত বছর ধরে তিনি এনসিপির সঙ্গেই যুক্ত ছিলেন। হঠাৎ করে তিনি তার কাকা শরদ পাওয়ারকে ছেড়ে চলে যান, এবং তখন থেকে বিজেপির সঙ্গে তিনি যুক্ত ছিলেন উপমুখ্যমন্ত্রী হিসেবে। একনাথ শিন্ডে তিনি উপমুখ্যমন্ত্রী হিসেবে যেমন বিভিন্ন সময় বিজেপির সঙ্গে তার ডিফারেন্সেস অফ ওপিনিয়ন হয়েছে, অজিত পাওয়ার তার কিন্তু এতটা ডিফারেন্সেস অফ ওপিনিয়ন হয়নি। তবে 2026 সালে যে নির্বাচনটা কয়েকদিন আগে মাত্র হয়ে গেল, সেই নির্বাচনের প্রেক্ষিতেই কিন্তু বেশ খানিকটা দূরত্ব তৈরি হয়েছিল বিজেপির সঙ্গে, এবং আমরা দেখতে পেয়েছিলাম শরদ পাওয়ারের এনসিপি তার সঙ্গে একত্রিত হয়ে তারা যুক্ত হয়েছিলেন। এবং শুধু তাই নয়, মহারাষ্ট্রের তরফ থেকে সঞ্জয় রাউত আপনারা জানেন এনসিপির অন্যতম একজন গুরুত্বপূর্ণ নেতা, তিনি জানিয়েছিলেন যে শরদ পাওয়ারের এনসিপি তার সঙ্গে অজিত পাওয়ার তার নিজের দল একত্রিত করে মহাগঠবন্ধন বা ইন্ডিয়া গঠবন্ধনে আসার একটা ইচ্ছে প্রকাশ করেছেন, এবং সেই ঘটনা সঞ্জয় রাউত বলেছেন মাত্র 4 দিন আগে। তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে সরাসরি প্রশ্ন করেন যে কেন এই ধরনের বিমান দুর্ঘটনা হলো। সুপ্রিম কোর্ট ছাড়া আমরা কাউকে বিশ্বাস করি না, সুপ্রিম কোর্টকে একদম বলছি এই সামগ্রিক বিষয়টা তদন্ত যেন হয় সুপ্রিম কোর্টের আওতায়। এবং তার পরবর্তীতে এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সুপ্রিয়া সোলে, তার খুড়তুতো বোন, অজিত পাওয়ারের খুড়তুতো বোন সুপ্রিয়া সোলে, তিনি ইমিডিয়েটলি ছুটে গিয়েছেন বারামতিতে, এবং সেখানে অজিত পাওয়ারের যে পার্থিব দেহ সেটা শায়িত রয়েছে। এবং অবশ্যই এই মুহূর্তে সারা দেশে একটা রাজনীতিতে শোকের ছায়া। এবং অবশ্যই তার সঙ্গে আপনাদেরকে মনে করিয়ে দিই 2025 সালের সেই বিমান দুর্ঘটনা, যেখানে গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি কিন্তু মারা গিয়েছিলেন, এবং 275 জন মারা গিয়েছিলেন
সেটাও কিন্তু এই ধরনের একটা প্লেন ক্র্যাশ আহমেদাবাদে ঘটেছিল। তো এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস তাদের পক্ষ থেকে একটা ভয়ঙ্কর অভিযোগ বা একটা অভিযোগের ইঙ্গিত তুলে ধরা হয়েছে। প্রথমেই অরূপ চক্রবর্তী, আপনারা জানেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অন্যতম, বিভিন্ন টিভি চ্যানেলে বসেন এবং অবশ্যই কলকাতা পৌরসভার একজন কাউন্সিলরও বটে তিনি। তো তিনি বলছেন মাত্র 4 দিন আগেই শিবসেনা নেতা সঞ্জয় রাউত সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন যে অজিত পাওয়ার বিজেপির জোট থেকে বেরিয়ে এসে বিরোধী মহাগঠবন্ধনে ব্র্যাকেটে বিশেষত কাকা শরদ পাওয়ারের সাথে যুক্ত হতে চান। আর আজ সকালেই তার বিমান ভেঙে তার রহস্য মৃত্যু হলো। এর পরবর্তীতে তিনি লিখছেন, এই ঘটনা তিনি লিখেছেন, তার পরবর্তীতে প্যারাগ্রাফ চেঞ্জ করে তিনি লিখছেন, জাস্টিস BH লোয়া অমিত শাহের বিরুদ্ধে গুজরাট দাঙ্গা মামলায় রায় দেওয়ার ঠিক আগেই পার্কে মর্নিং ওয়াক করতে গিয়ে তার রহস্য মৃত্যু হয়। তার পরবর্তীতে তিনি লিখছেন, গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী ব্র্যাকেটে মোদী এবং শাহ বিরোধী সঞ্জয় রূপানীর প্লেন ক্র্যাশ করে মৃত্যু হয়েছে। যেটা আপনাদের বললাম, সবে গত বছরে বিজয় রূপানী তার মৃত্যু হয়েছে এবং তিনি যেটা পরিচিতি তার ছিল, তিনি নরেন্দ্র মোদী এবং অমিত শাহ যে গুজরাট লবি যেটা, তো তার বিরুদ্ধে থাকা একজন মানুষ, তার বিপরীতে থাকা একজন মানুষ, সেটা তার পরিচয় ছিল রাজনৈতিকভাবে। তো সেটাও তিনি অরূপ চক্রবর্তী লিখছেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রীর কথা। এবং তারপর তিনি লিখছেন, সেনাপ্রধান বিপিন রাওয়াতের চপার ভেঙে মৃত্যু, আজ অজিত পাওয়ারের মৃত্যু। এই তালিকা আরো অনেক বড়, তাই আমরা কিছুই বলছি না। শুধু অমিত শাহের অন্য প্রসঙ্গে বলা বিখ্যাত ডায়লগটা বড় মনে পড়ছে আজ, আপ ক্রোনোলজিও কো সমঝিয়ে। অর্থাৎ আপনারা বহমানতা, এই ঘটনাগুলোর যে বহমানতা, তো সেটাকে বোঝার একটা ইঙ্গিত তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তী তার পক্ষ থেকে যেমন এসেছে। দেবাংশু ভট্টাচার্য তৃণমূল কংগ্রেসের IT সেল হেড এবং অবশ্যই যুব নেতা, তো তার পক্ষ থেকে একটা খুব গুরুত্বপূর্ণ পোস্ট এসেছে, জাজ লোইয়া বিপিন রাওয়াত বিজয় রূপানী অজিত পাওয়ার, তিনি ডট ডট দিয়ে ছেড়ে দিয়েছেন, আর বিস্তারিত কিছু ব্যাখ্যা করেননি। কিন্তু এই যে বিষয়গুলো উঠে আসছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও বলছেন যে এই হঠাৎ করেই যেভাবে অজিত পাওয়ারের প্লেন ক্র্যাশ করে মৃত্যু হলো এবং এটি প্রাইভেট জেট, তার তো সুরক্ষা আরো গুরুতর ভাবে থাকার কথা। একজন ডেপুটি চিফ মিনিস্টার, তার প্রাইভেট যে প্লেন সেটা কিভাবে ক্র্যাশ করলো সেটার সম্বন্ধে তদন্ত হওয়া দরকার এবং এই সম্পূর্ণ দুর্ঘটনা যেটা ঘটেছে সেটার তদন্ত সুপ্রিম কোর্টের আওতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে চেয়েছেন সেটাই খুব গুরুত্বপূর্ণ, আরো গুরুত্ব বাড়িয়ে দিয়েছে এই সামগ্রিক ঘটনার। অন্যদিকে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী তিনি যে শোক জ্ঞাপন করেছেন অজিত পাওয়ারের পরিবারের জন্য, সেটা তিনি বলছেন, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী শ্রী অজিত পাওয়ার জি ও তার সহকর্মীদের আজ বিমান দুর্ঘটনায় মৃত্যুর খবর অত্যন্ত বেদনাদায়ক। মহারাষ্ট্রের মানুষের পাশে আছি এই দুঃখের মুহূর্তে। এই দুঃখের সময় আমি আমার পুরো পাওয়ার পরিবার ও প্রিয়জনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। যা খবর পাওয়া যাচ্ছে, আগামীকাল পুনেতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অজিত পাওয়ারের শেষকৃত্য সেখানেই সম্পন্ন হবে এবং সেই অনুষ্ঠানে অত্যন্ত বেদনাদায়ক সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যোগদান করবেন তেমনই খবর। এবং আপাতত যে মুখ্যমন্ত্রীর দিল্লি যাওয়ার যে খবর ছিল SIR এর বিরোধিতা করার জন্য, ইলেকশন কমিশনের সঙ্গে বৈঠক করার জন্য, সেটা আপাতত স্থগিত করা হয়েছে। সামগ্রিক ঘটনা জানালাম আপনাদের, অবশ্যই অত্যন্ত বেদনাদায়ক খবর। হঠাৎ করে এই ধরনের একজন রাজনীতিবিদ, যার পরবর্তী পরিকল্পনা অনেক কিছু ছিল, তিনি আবারও ইন্ডিয়া গঠবন্ধনে ফিরে আসবেন কিনা সেই নিয়ে আমরাও চর্চা করেছিলাম, যেহেতু আমরা সামগ্রিক দেশের বিভিন্ন জায়গার রাজনীতি নিয়ে চর্চা করি। কয়েকদিন আগেই সেই নিয়ে চর্চা আমরা করেছিলাম। তো সেই রকম একজন রাজনীতিবিদ যিনি আজকে নির্বাচনী প্রতিনিধি হিসাবে একজন মহারাষ্ট্রের ডেপুটি চিফ মিনিস্টার হিসেবে সকালবেলা 8টার সময় বাড়ি থেকে বেরোন এবং 8টা 45 নাগাদ তার ব্যক্তিগত যে বিমান দুর্ঘটনা ঘটলো তাতে অবশ্যই আমরা মর্মাহত এবং অবশ্যই এই দুর্ঘটনার পেছনে নেপথ্যে যদি আদপেই কিছু থাকে তাহলে তা অবশ্যই তদন্ত করা হোক। আমরা যদি তদন্ত করা হয় তার প্রতি মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। রাখলাম পুরোটা আপনাদের সামনে সামগ্রিক ঘটনা নিয়ে, কার কি মতামত, তৃণমূল কংগ্রেসের নেতা, বিভিন্ন নেতাদের কাদের কি মতামত, তারা কি কি ক্রোনোলজির কথা বলছেন, আপনারা যদি জানেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। আপনাদের মতামত দেখার অপেক্ষায় রইলাম। দেখতে এখন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।